বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জাবেদা নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। আমাদের কিছু জাবেদা আছে যেগুলো প্রায়শই তোমরা তাত্ত্বিক জ্ঞান না থাকার কারণে, অনুশীলন না করার কারণে প্রায় তোমরা পরীক্ষাতে ভুল করে থাকো। তো এই কিছু গুরুত্বপূর্ণ যে জাবেদা, সেগুলো যাতে পরীক্ষাতে আমাদের ভুল না হয়, আমরা যাতে পরীক্ষাতে সেগুলো সঠিকভাবে আনসার করতে পারি, এজন্য আমি তোমাদের উদ্দেশ্যে আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি। আমি মোহাম্মদ হিমায়ত হোসেন মোল্লা, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখন আমাদের যে মূল আলোচনা বিষয়, সেই আলোচ্য বিষয়ে আমরা এখন প্রবেশ করব। আমার এই মুহূর্তে একটু সিটিং এর একটু সময় লাগবে। তো তোমরা খাতা, কলম, ক্যালকুলেটর এগুলো নিয়ে আমার সাথে তোমরা সংযুক্ত থাকো। আশা করি তোমরা খুবই উপকৃত হবে, কারণ এই বিষয়গুলো তোমাদের জানা থাকলেও তোমরা পরীক্ষাতে প্রায়ই ভুল করে থাকো। তো আমরা ইতিমধ্যে সেটিং এর কাজ শেষ করেছি। প্রথমে তোমাদের সামনে যে বিষয়টি আমি দেখানোর চেষ্টা করছি তা হলো জাবেদার ছক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জাবেদার ছক আমরা যে জাবেদা করব, এই জাবেদার ছক করতে যেও তোমাদের খাতায় আমরা যখন দেখি, তখন দেখি তোমরা আসলে তোমাদের উপস্থাপন সুন্দর হয় না। তো কি করে এই উপস্থাপন সুন্দর করা যায়, এই বিষয়ে আমি যে ছকটি তোমাদের এখানে উপস্থাপন করছি, তোমরা এটি ভালো করে দেখো এবং তা অনুধাবন করার চেষ্টা করো। প্রথমেই তুমি ছক করার পূর্বে প্রতিষ্ঠানের নাম লিখবে। প্রশ্নে যেই প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে সেই প্রতিষ্ঠানের নাম লিখবে। এরপরে যেহেতু তোমাকে জাবেদা করার কথা বলা হয়েছে, সেহেতু জাবেদা লিখবে। এখন আমরা জানি জাবেদার 5টি ঘর হয়ে থাকে। তো এই 5টি ঘর করার জন্য তুমি খাতায় তোমার এই ঘরগুলোকে ব্লক স্টাইলে করবে। তুমি লক্ষ্য করো আমি কিভাবে করেছি। দেখো, প্রথমেই আমি তারিখ, তারপরের যে কলামটা সেটা হিসাব, শিরোনাম ও ব্যাখ্যা। কারণ আমাদের জাবেদা যদি ব্যাখ্যা চায় তাহলে আমাদের ব্যাখ্যা দিতে হবে। এই জন্য এই কলামে আমরা হিসাবের যে শিরোনাম থাকবে সেগুলো বসাবো এবং তার সাথে সাথে আমরা ব্যাখ্যাও উল্লেখ করব। যদি প্রশ্নে ব্যাখ্যা না চায় তাহলে আমাদের ব্যাখ্যা দেওয়া জরুরি না, তবে ব্যাখ্যা দেওয়াই ভালো। কেননা বিভিন্ন পরীক্ষক এগুলো বিভিন্ন দৃষ্টিতে দেখেন। যদিও বলা হয়েছে জাবেদা করার জন্য, তো জাবেদা যদি বলা হয়তো যে জাবেদা এবং ব্যাখ্যা সহ, তাহলে কথাটা ঠিক ছিল যে আমি ব্যাখ্যা অবশ্যই আমাকে দিতে হবে। কিন্তু শুধু যদি জাবেদা বলা হয় তাহলে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। তবে তোমরা ব্যাখ্যাটা দিয়ে দিও, কারণ অনেকেই যারা আমাদের সম্মানিত পরীক্ষকবৃন্দ রয়েছেন, তারা অনেক সময় ব্যাখ্যা না দিলে অনেক সময় মূল্যায়ন কম করে থাকেন। কাজেই তোমরা ব্যাখ্যা দিয়ে দিবে। এরপরে যে কলামটা সেটা হলো খতিয়ান পৃষ্ঠা। 3 নম্বর কলামে তোমরা এইভাবে খতিয়ান পৃষ্ঠা লিখবে। এরপরে যে কলামটা রয়েছে সেটা হলো ডেবিট টাকা এবং এরপরে হলো ক্রেডিট টাকা। তো আমি তোমাদের
এখানে যে ছকটি উপস্থাপন করলাম এই ছকটির দিকে যদি তোমরা লক্ষ্য করো, দেখো আমি ব্লক করে এই ছকটি দেখিয়েছি। অনেক সময় তোমাদের দেখা যায় যে তোমরা এই পাশের বাম পাশের যে টানটা, এই টানটা দাও না, ডান পাশে টানটা দাও না। আমি অবশ্যই তোমাদেরকে বলতে চাই যে যদি তুমি তোমার উপস্থাপন সুন্দর করতে চাও তাহলে অবশ্যই তোমরা এই ছকটাকে এইভাবে দেখাবে। এরপরে আমি আসি আমাদের আজকের যে কিছু গুরুত্বপূর্ণ জাবেদা নিয়ে। প্রথমেই আমি যা তোমাদের দেখাবো তা হলো পাওনাদার কে চেকে পরিশোধ ৬,৫০০ টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাওনাদার বলতে বোঝায় যে বাকিতে পণ্য ক্রয় করার কারণে এই পাওনাদারের সৃষ্টি হয়। এখন তুমি প্রথমে বাকিতে ক্রয় করেছিলে, এখন তুমি সেই টাকাটা পরিশোধ করবে। তো এক্ষেত্রে তোমাদেরকে যে বিষয়টি লক্ষ্য করতে হবে তা হলো আমি একই সাথে আমাকে একটু বোর্ডেও যেতে হবে। আমি একটু বোর্ডে যে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি একটু হোয়াইট বোর্ডের সহযোগিতা নিতে চাই, তাহলে সহজ হবে বিষয়টা। তোমরা একটু অপেক্ষা করো। হোয়াইট বোর্ড, হ্যাঁ তোমরা লক্ষ্য করছো আমি এখানে একটু হোয়াইট বোর্ড নিয়ে এসেছি। এখানে আমি তোমাদেরকে দেখাতে চেষ্টা করি যে পাওনাদার এই আচ্ছা, আমরা যে লেনদেনটা দেখলাম সেটাকে যদি বিশ্লেষণ করি যে পাওনাদারকে আমাদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ হয়েছে, তাহলে আমাদের এখানে এই লেনদেনটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে যে আমাদের দুইটি হিসাব খাত আমাদের সামনে এসে, তা হলো পাওনাদার একটি হিসাব খাত এবং টাকা দিয়েছি ব্যাংক থেকে অর্থাৎ চেকের মাধ্যমে, সেহেতু ব্যাংক একটি হিসাব খাত। তোমরা যদি লক্ষ্য করো তাহলে পাওনাদার একটি হিসাব এবং ব্যাংক একটি হিসাব। এখন আমার প্রশ্ন হলো যে এই যে পাওনাদার আমরা লক্ষ্য করছি, এই পাওনাদার যদি আমরা হিসাবে যে শ্রেণী বিভাগ তোমাদেরকে শিখিয়েছি সেখানে দেখিয়েছি যে পাওনাদার হলো একটি দায়। আবার আমরা যদি লক্ষ্য করি ব্যাংক হলো আমাদের যেহেতু সম্পদ, ব্যাংক হলো সম্পদ, তাহলে ব্যাংক হলো আমাদের সম্পদ। ব্যাংক হলো আমাদের সম্পদ। এখন আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হলো সম্পদ। এখন এই লেনদেনের কারণে আমাদের যে ঘটনা ঘটছে তাহলে দায় কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে? আরেকটা প্রশ্ন হলো আমার এখানে যে ব্যাংক যেহেতু সম্পদ, এটার দ্বারা এই টাকা পরিশোধের দ্বারা আমাদের এই সম্পদের পরিমাণ কমেছে
নাকি সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে? স্বভাবতই এখানে এই দুটি প্রশ্ন আমাকে করতে হবে। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে পাওনাদার অর্থাৎ দায় এটা পরিশোধ হয়েছে, তার মানে দায়ের পরিমাণ কমেছে। আবার আমরা যদি প্রশ্ন করি যে ব্যাংক, এই ব্যাংকের থেকে আমাদের টাকা চলে গিয়েছে, অর্থাৎ সম্পদ ছিল, সম্পদ চলে গিয়েছে, তাহলে তোমাদের অবশ্যই এখানে লক্ষ্য করতে হবে সম্পদ যদি চলে যায় তাহলে কি লিখতে হবে? সম্পদ চলে গেলে এটা তোমরা ইতিমধ্যে শিখেছো যে ক্রেডিট হবে। আবার দায়, যদি দায়ের হলো কি, এটা ছিল আমাদের ক্রেডিট ব্যালেন্স, যেহেতু আমরা দায় পরিশোধ করেছি সেহেতু আমাদের দায় কমেছে। এক্ষেত্রে দায় যেহেতু স্বাভাবিক ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, সেহেতু আমাদের দায় কমার কারণে এটা আমাদের ডেবিট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা যদি এটাকে জাবেদায় দেখাই তাহলে আমাদেরকে দেখাতে হবে পাওনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এটা কিভাবে দেখানো যায় সেটা একটু আমি তোমাদেরকে দেখাই। তোমরা একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। এই যে তোমরা এখন লক্ষ্য করো, আমি 1 নম্বর যে সমস্যার সমাধান, সেই সমাধান যদি তোমাদেরকে আমি এখানে তুলে ধরি তাহলে আমাদেরকে এখানে দেখাইতে হবে এরকম যে পাওনাদার হিসাব ডেবিট ৬৫০০ টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট ৬৫০০ টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি যে তোমরা এই বিষয়টি বুঝতে সক্ষম হয়েছ। এর পরবর্তীতে আমি তোমাদেরকে দ্বিতীয় যে সমস্যাটা সেটা আমি তোমাদেরকে দেখাতে চাই। পাওনাদারকে চেকে পরিশোধ ৬৫০০ টাকা এবং বার্তা প্রাপ্তি ৫০০ টাকা। তাহলে এই লেনদেনটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আগের যে লেনদেনটি ছিল আমাদের সামনে সেটা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে তোমরা লক্ষ্য করো যে এক্ষেত্রে আমরা দেখিয়েছি পাওনাদার দায় এবং ব্যাংক হলো সম্পদ, কিন্তু এখানে আরেকটি বিষয় আসছে যে বার্তা প্রাপ্তি। তাহলে বার্তা প্রাপ্তি যদি হয় তো তোমরা একটু লক্ষ্য করো, বার্তা এই বার্তা আমাদের প্রাপ্তি। বার্তা প্রাপ্তি, এই বার্তা প্রাপ্তিটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে বার্তা প্রাপ্তি এটা আমাদের, যেহেতু আমাদের কাছে এই টাকাটা আসছে সেহেতু এটা আমাদের আয়। তো এটা যদি আয় হয়, বার্তা প্রাপ্তিটা কি? আয়। আয়, তাহলে আয় যদি বাড়ে, আয় হলো ক্রেডিট ব্যালেন্স, তাহলে এটা আমাদের বার্তা যেহেতু আয় সেহেতু এটা আমাদের বার্তা যেহেতু আয় সেহেতু আমাদের এটা বার্তা যেহেতু আয় সেহেতু আমাদের এক্ষেত্রে ক্রেডিট। বার্তা যেহেতু আয় সেহেতু ক্রেডিট। তাহলে আমরা এই জাবেদাটাকে যদি আমরা ফরমেশন আকারে দেখাই তাহলে আমাদেরকে দেখাতে হবে যে আগে যেটা ছিল পাওনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট এবং বার্তা হিসাব ক্রেডিট। তাহলে টাকার পরিমাণ যদি আমি দেখাই, পাওনাদার যেহেতু আমাদের ৬৫০০ টাকার দায় পরিশোধ হচ্ছে সেহেতু পাওনাদার আমাদেরকে ৬৫০০ টাকা দেখাতে হবে। আবার ব্যাংকের থেকে যেহেতু টাকা
৬,৫০০ স্থানে ৬,০০০ চলে যাচ্ছে, সেহেতু ব্যাংক থেকে আমাদের এখানে ক্রেডিট করতে হবে ৬,০০০ টাকা। ঠিক একইভাবে বারটা যেহেতু আমাদের আয় হয়েছে, সেহেতু আমাদের এই আয় হিসাবে ৫০০ টাকা দেখাতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখন দেখি যে এটাকে আমাদের কিভাবে আমাদের জাবেদার ছকে দেখানো যায়, তোমরা একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। এই যে তোমরা দেখো, এক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বড় করে দেখাই। এই যে দেখতেছো যে ২ নম্বর সমস্যা সমাধান, পাওনাদার হিসাব ডেবিট ৭,০০০ টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট ৬,৫০০ টাকা, বারটা হিসাব ক্রেডিট ৫০০ টাকা। তাহলে আমাদের যেহেতু পাওনাদারের পরিমাণ আসলে ৭,০০০ টাকা ছিল, তাই এখানে আমাদের ৭,০০০ টাকা দেখাতে হবে। ব্যাংকের থেকে কমেছে ৬,৫০০ টাকা, এই জন্য এখানে আমাদের ৬,৫০০ টাকা দেখাতে হবে, এবং তার থেকে আমরা বারটা পেয়েছি ৫০০ টাকা, এই জন্য বারটা হিসাব ক্রেডিট হবে ৫০০ টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ২ নম্বর যে বিষয়টি ছিল সেটা আমরা বুঝতে সক্ষম হয়েছি, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, প্রায়ই প্রশ্ন এটা থেকে থাকে। তো এখন আমাদের দেখবো আমরা পুরাতন আসবাবপত্র বিক্রি। এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এইভাবে দেখা যায়, পুরাতন আসবাবপত্র বিক্রয় ৫,০০০ টাকা। এখন এই পুরাতন আসবাবপত্র বিক্রয় ৫,০০০ টাকা, এটা যদি বিক্রয়ের জাবেদা দেই আমরা, তাহলে বিক্রয় একটা বিষয় আমাদের এখানে দেখা যাচ্ছে, আসবাবপত্র একটি বিষয় আমাদের এখানে দেখা যাচ্ছে। তাহলে এখন আমি একটু এর ব্যাখ্যাটা যদি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিভাবে ব্যাখ্যা দেওয়া যায় দেখো। একটু আমরা একটু হোয়াইট বোর্ডে যাই। এখানে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে আমাদের পুরাতন আসবাবপত্র বিক্রি, এখন এই পুরাতন আসবাবপত্র বিক্রয়ের কারণে আমাদের যে বিষয়টি এখানে হয়েছে তা হলো, আমরা যদি এখানে লক্ষ্য করি, এটা মুছে দেই, তো পুরাতন আসবাবপত্র বিক্রি, এই পুরাতন আসবাবপত্র বিক্রির মাধ্যমে আমাদের যে বিষয়টা আমাদের সামনে আসছে তা হলো, একটা বিষয় হলো, যে বিষয়টা আমাদের সামনে আসছে সেটা হলো, একটা বিষয় হলো দেখো, একটা বিষয় হলো আসবাবপত্র, আর একটা বিষয় হলো বিক্রয়। এই দুইটা বিষয় তোমাদের সামনে আসছে। তাহলে এখন পুরাতন আসবাবপত্র, তো পুরাতন আসবাবপত্র এটা আমাদের কি ছিল? সম্পদ। এটা কি ছিল আমাদের? বিক্রয়টা কি আমাদের? আয়। এখন তোমাদের এই জায়গাটায় আমরা অনেক সময় ভুল করে থাকি, সেটা হলো শিক্ষার্থীবৃন্দ, আমরা পুরাতন আসবাবপত্র বিক্রি করেছি, তাহলে আসবাবপত্র একটা বিষয়টা আমরা বুঝি, কিন্তু বিক্রয় এটাও আমরা আয় হিসেবে বুঝে থাকি। তাহলে এই জায়গাটা আমরা ভুল করে থাকি, কারণ ক্রয় এবং বিক্রয় এই দুটো বিষয় তখনই আসবে যখন পণ্য দ্রব্য বিক্রয়ের কথা এখানে উল্লেখ করা হবে। তো আমরা যে কাজটি করে থাকি তা হলো, আমরা এই ক্ষেত্রে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, কারণ
আমরা যখন আমাদের অঙ্কের কথা বলা থাকে তখন আমরা বুঝতে পারি না যে আসবাবপত্র বিক্রয়ের কথা বলা হয়েছে বলে যে বিক্রয় আসবে এ কথা ঠিক নয়। আসলে স্থায়ী সম্পত্তি বিক্রয় করলে সেক্ষেত্রে বিক্রয় আসলে কথাটা আসবে না, তখন যে সম্পদ বিক্রয় হবে সেই সম্পদটা আসবে। আরেকটা প্রশ্ন হলো যে তাহলে আরেকটি বিষয় কি, তাহলে আমাদের এই যে আমরা বিক্রয়ের কথা বলছি এই বিক্রয়টা আসলে আমাদের এখানে আসবে না, তাহলে এটা আমাদের আসবে না। আসবে কি এখানে? আসবে হলো আমি কিসে বিক্রি করছি, বিষয়টা কি আমি নগদে বিক্রি করেছি নাকি এটা আমার বাকিতে বিক্রি হয়েছে। যদি নগদে বিক্রি হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আমাদের নগদে যদি বিক্রি করি তাহলে এক্ষেত্রে আমাদের কথাটা আসবে নগদ। যেহেতু এখানে কিছু বলা নাই সেহেতু আমাদেরকে বুঝতে হবে এটা নগদে বিক্রি হয়েছে। তাহলে আসবাবপত্র বিক্রির মাধ্যমে আমি নগদ টাকা পেয়েছি, তাহলে এটা কি আমার জন্য? এটা সম্পদ। আচ্ছা, আমি আসবাবপত্র বিক্রি করছি, তাহলে এটা আসবাবপত্র আসবাবপত্র এই যে আসবাবপত্র এটাও সম্পদ। নগদ সম্পদ, আসবাবপত্র সম্পদ। তাহলে এই আসবাবপত্র বিক্রির মাধ্যমে আমার প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে, তার মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে। আবার এই আসবাবপত্র বিক্রির মাধ্যমে আমার প্রতিষ্ঠান থেকে এই সম্পদ চলে গেছে, ফলে এটা আমরা কি বুঝবো যে একটা দ্বারা সম্পদ বৃদ্ধি পেয়েছে আর একটা দ্বারা সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে যেটার দ্বারা সম্পদ বৃদ্ধি পেয়েছে সেটা হবে আমাদের হিসাব অনুযায়ী ডেবিট, সেটা হবে ডেবিট। আর যেটার দ্বারা আমাদের সম্পদ কমেছে সেটা হবে ক্রেডিট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা তাহলে দেখি আমাদের মূল সমাধানে কি আছে। তো তোমরা একটু লক্ষ্য করো 3 নম্বর দেখো, এই যে আমি 3 নম্বর সমাধান দেখাচ্ছি তোমাদের, একটু লক্ষ্য করো। নগদান হিসাব ডেবিট 5,000 টাকা, আসবাবপত্র হিসাব ক্রেডিট 5,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা পরীক্ষাতে তোমরা প্রায়ই ভুল করে থাকো। আশা করি এখন থেকে এটা আর ভুল হবে না। এ পর্যায়ে আমি তোমাদের এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো 4 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেমে কি বলা হয়েছে দেখো, রমজানের নিকট হতে ঋণ গ্রহণ 6,000 টাকা। রমজানের নিকট হতে ঋণ গ্রহণ 6,000 টাকা। এটা আমাদের বিষয়, এটা আমাদের বিষয় যে রমজানের নিকট থেকে ঋণ গ্রহণ 6,000 টাকা। তাহলে আমি এখন তোমাদেরকে বলতে চাই যে এটা যদি আমি বিশ্লেষণ করি তাহলে একটা হলো ঋণ একটা বিষয় আসবে। আচ্ছা, আরেকটা বিষয় আসবে, যেহেতু আমি ঋণ গ্রহণ করছি টাকার একটা বিষয় আছে, তাহলে টাকা একটা বিষয় আসবে। তাহলে এটা বিশ্লেষণ করলে আমরা দুটি বিষয় পাই, একটু লক্ষ্য করো। তা হলো হোয়াইট বোর্ডটাকে একটু নিয়ে আসি। তাহলে আমরা এখানে দুটি বিষয় পাই, একটা হলো
একটা পাই হলো ঋণ, একটা বিষয় পাই আমি ঋণ, আর একটা বিষয় পাই হলো যেহেতু ঋণ নিয়েছি নগদ। তাহলে তোমাদেরকে বুঝতে হবে যেহেতু আমি ঋণ নিয়েছি এটা দায়, তারপর তোমাদেরকে বুঝতে হবে যে নগদ এটা সম্পদ। তাহলে ঋণ নেওয়ার ফলে দায়ের সৃষ্টি হয়েছে, ঋণ নেওয়ার কারণে দায়ের সৃষ্টি হয়েছে। তো ঋণ নেওয়ার কারণে দায়ের সৃষ্টি হয়েছে। তো আমরা আবার নগদ টাকা যেহেতু পেয়েছি সেহেতু সম্পদের সৃষ্টি হয়েছে। তাহলে তুমি এখানে বোঝো যে এই ঋণ নেওয়ার কারণে দায় বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকা আসার কারণে সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি একটু লক্ষ্য করো। এক্ষেত্রে আমাদের যা করণীয় তা হলো এই ঋণ মানে দায় এটা বৃদ্ধি পেয়েছে, তাই এক্ষেত্রে আমাদের দায় বৃদ্ধি পাওয়া মানে হলো এটা ক্রেডিট হবে, দায় বৃদ্ধি এটা দ্বারা কি বোঝায় ক্রেডিট, সম্পদ বৃদ্ধি এটা দ্বারা ডেবিট বোঝানো হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা যদি আমি জাবেদা করি ফাইনালি, তাহলে আমাদের আসে নগদ টাকা আসছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে নগদান হিসাব ডেবিট। আমাদের ঋণ দায় বৃদ্ধি পেয়েছে, যেহেতু দায় স্বাভাবিক ব্যালেন্স ক্রেডিট সেহেতু আমরা বলবো ঋণ হিসাব ক্রেডিট। তাহলে আমাদের পরিচিত জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ আমি এর পরবর্তী যে বিষয়গুলো আছে পরবর্তী ক্লাসে তোমাদের আবার আলোচনা করব। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।